আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি এত ঠান্ডার মধ্যেও আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। আমরা যারা বাগান প্রেমিক আছি আমরা কিন্তু চেষ্টা করি আমাদের বাগানটাকে সবসময় সুন্দর সতেজ রাখার। তবে এখন যে ওয়েদার চলছে এই ওয়েদারে কিন্তু বাগানের কাজ করা কোনোভাবেই সম্ভব না। তারপরেও যে কাজগুলো এই সময় করে রাখা খুবই জরুরি সেই কাজগুলি করব। তাই ভাবলাম যারা বিগিনার আছেন এবং যারা পরবর্তী বছরে বাগান করতে চান তাদের জন্য কিছুটা হলেও এই ভিডিওটি উপকারে আসবে। মাটিগুলোকে তৈরি করাই হচ্ছে প্রধান কাজ বাগানের। বাগান থেকে যদি আমরা ভালো সবজি পেতে চাই তবে কিন্তু অবশ্যই ভালো মাটির প্রয়োজন। সেই মাটিটাই কিন্তু যখন চারাটা লাগাবো তখন সেখান থেকে তরতর করে বেড়ে উঠবে। এখানে যাদের কিছুটা জায়গা রয়েছে বাগানে অথবা যদি অ্যালটমেন্ট থাকে তবে তো কথাই নেই, অথবা যাদের জায়গা নেই যদি কন্টেনার থেকে থাকে সেই কন্টেনারেও কিন্তু এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। আমার এখানে এই বেডিংটার মধ্যে আমি রুবাব এবং বিটরুট লাগিয়েছিলাম, সে কারণে এই বছরও কিন্তু এখান থেকে একইভাবে এই সবজিগুলোই বেরোবে। আমি এবছর এমনভাবে করতে চাচ্ছি কিছু কিছু কাজ যেগুলো পরবর্তী বছরে আমি কামিং ইয়ারে সেগুলো করব না, সে কারণেই এখানে যেন আবার একই ধরনের সবজি হয় সে কারণেই এগুলোকে কিছুটা আগাছা পরিষ্কার করে নিয়ে এখানে মাটিটা যেন উর্বরতায় ভরপুর হয়ে ওঠে সেই চেষ্টা করব। আপনাদের যদি এই ধরনের জায়গা থাকে সেই জায়গাগুলোকে আগাছা পরিষ্কার করে দিয়ে যখন এখানে আগাছা বাড়তেই থাকবে মাটিটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, তো মাটিটা কিন্তু রেস্ট হওয়ার জন্য যে একটা সময় প্রয়োজন সেটা পাচ্ছে না। এই 3 থেকে 4 মাস বা 5 মাস আমাদের মাটিটাকে কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন, যাতে সেই বিশ্রাম দেওয়ার সময়ের পরে সে নতুন উদ্যমে আবার সবজি উৎপাদন করতে পারে। সে কারণেই কিন্তু যে কোনো জায়গায় আমরা যেমন বিশ্রাম নিয়ে থাকি এই মাটিটাও কিন্তু কিছুটা রেস্ট পেলে তখন যখন আমরা এখানে সার লাগাবো বা গাছ লাগাবো তখন খুবই হেলদিভাবে দ্রুত এখান থেকে গাছ বেরোবে। এখানে এভাবে একটু পরিষ্কার করে দিয়ে আগাছাগুলোকে, আর এখানে যে যে গাছগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, এগুলোর মধ্যে আবার সেগুলো দিয়ে দিব। কারণ হচ্ছে এই সবজি পচা তারপরে পাতা এগুলোই কিন্তু আমরা আবার নতুন করে বিভিন্ন গার্ডেন সেন্টার থেকে কিনে এনে থাকি, যা আমরা পয়সা খরচ করে আনি সেটা যদি আমরা নিজেরাই আমাদের বাগানে তৈরি করতে পারি তবে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যায়। এবং যে পাতাগুলো আমি কেটেছিলাম এখানকার সেগুলো আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা যদি চান এখানে বিভিন্ন সবজিও দিতে পারেন, সবজি পচা খোসাগুলো, কিন্তু আমি এখানে আর তা দিচ্ছি না। এরপর যে ফার্টিলাইজারটা দিচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে দামি একটা জিনিস, সেটা হচ্ছে এই শুকনো পাতাগুলো। যারা এই ধরনের পাতা বাগান থেকে কালেক্ট করতে পারছেন তারা অবশ্যই এই পাতাগুলো ফেলবেন না। এগুলোকে এভাবে যে জায়গাগুলোতে নেক্সট ইয়ার গাছ লাগাতে চান সেই প্রত্যেকটা টবে টবে দিয়ে দিতে পারেন এবং বেডিংয়ের মধ্যে এভাবে দিয়ে দিলে এগুলো আপনার মাটিতে উর্বরতা তৈরি করবে। এটা একটা সার। এখানে পাতা পচা যখন থাকবে সেখানে নাইট্রোজেন, কার্বন এই ধরনের উপাদানগুলো খুব সহজেই তৈরি হবে এবং এই পাতাগুলো পচে 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 এখান থেকে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া ক্রিয়েট হবে এবং যা আমাদের মাটির উর্বরতাকে বৃদ্ধি করবে। যখন এই পাতাগুলো পচে যাবে এখান থেকে দেখা যাবে বিভিন্ন ধরনের ইনসেক্ট যখন এখানে তৈরি হবে তখন সেখানে তাদের মাধ্যমেই কিন্তু একটা ডিগিং সিস্টেম তৈরি হবে এবং সেখান থেকে আবার মাটিটা উর্বরতায় ভরে উঠবে। এরপর আমি এভাবে যতটুকু পেরেছি দেওয়ার পরে এই অংশটাকে একটু ঢেকে দেব। আপনাদের যদি ঢাকার অপশন থাকে তবে ঢেকে দেবেন, আমি একটু ঢেকে দিয়েছি কারণ অনেক পাতা দিয়েছি যেন উড়ে না যায় সে কারণে। একইভাবে যাদের কন্টেনার রয়েছে এভাবে এই কাজটা করতে পারেন, তবে কন্টেনারের ক্ষেত্রে আমি একটু বেশি যত্ন নেই, আর সেটা হচ্ছে এগুলো হচ্ছে পরের বছরে আমি লাউ গাছ অথবা সিম গাছ লাগাবো, সে কারণেই এই পটগুলোকে তৈরি করছি। এখানে এবছর এই পটগুলোতে আমি লাউ লাগিয়েছিলাম, তো এত ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে মাটিগুলো একেবারে জমে বরফের মতো হয়ে আছে, কিন্তু তারপরেও যদি আমরা একটু কষ্ট করে এই কাজগুলো করি তবে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখান থেকে আমি মাটি প্রায় অর্ধেকের বেশি মাটি সরিয়ে নিয়েছি এবং এই কয়দিন যে সবজির খোসাগুলো রেখেছিলাম যা আমার অর্গানিক
হিসেবে আমি ব্যবহার করে থাকি অর্গানিক ফার্টিলাইজার তৈরি করার জন্য। এখানে প্রায় 1 ব্যাগ, আপনারা যতটুকু পারেন ইচ্ছা আপনারা এগুলো দিতে পারেন। এর মধ্যে কলার খোসা, তারপরে বিটরুট, তারপরে ফুলকপি, তারপরে আলু, পেঁয়াজ, ডিম, তারপরে আরও কত কী যে রয়েছে, সব কিছু যা যা খাই সব কিছু। এবং একইভাবে এই ধরনের যতগুলো ব্যাগ পারেন এগুলো জমিয়ে রেখে কয়েকটা কন্টেনারে যদি এভাবে দিয়ে দিতে পারেন। যেমন এই কন্টেনারটার এই ব্যাগটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মাছ এনেছিলাম, সেই মাছগুলোর অংশ আমি রেখে দিয়েছিলাম। আরও যদি ফ্রেশ অবস্থায় দিতে পারতাম ঠিক ছিল, কিন্তু এত ঠান্ডা কোনো কিছুই নষ্ট হয়নি। প্রায় 4 থেকে 5 দিন আগে আমি বাগানে এনে ফেলে রেখেছিলাম। এই হচ্ছে অবস্থায় রুই মাছের মাথা, তারপরে মলা মাছ প্যাকেটে পাওয়া যায়, সেই মাছের মাথাগুলো যত কিছু, এগুলো মাথা যে মাংসগুলো আপনারা খান না বা ফেলে দেন সেই অংশগুলো, মাছের পেট থেকে শুরু করে সব কিছু যখন আমরা এভাবে দিয়ে দিচ্ছি, তারপরে এই যে অর্ধেক মাটি আমি সরিয়ে রেখেছিলাম সেটাকে আবার দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো কিছু দিয়ে আবার যখন ঢেকে দেব, অনেক আপুরা বলেন যে আপু আমার খুব খারাপ লাগে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে। আমরা যারা অর্গানিকভাবে হেলদিভাবে খাবার খেতে চাই আমাদের কিন্তু এটুকু করতেই হবে। এই যে আমি পুরো বাকেটটা ঢেকে দিলাম, এখানে কিন্তু আর কোনো কিছু নেই, কারণ মাটি এই গন্ধটাকে নিয়ে নিবে। আর এখন এত ঠান্ডা, এখান থেকে কোনো 3-4 দিন আগের মাছের খোসার মধ্যে থেকেও কিন্তু কোনো স্মেল বেরোয়নি। এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যেহেতু এখানে মাছ আছে, মাছের অংশ রয়েছে। এরপরে এটা চেপে দিচ্ছি এই জন্য যেন কোনো ধরনের অ্যানিমেল যেমন শিয়াল এসে কিন্তু অনেকের বাগানে এ ধরনের স্মেল পেলে খুঁড়িয়ে মাটিটাকে গর্ত করে ফেলে। এরপরে এখানে যতটুকু পারা যায় ইচ্ছে আপনারা ড্রাই যে পাতাগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এমনি তো গাছের তারপর যদি ঘাস থাকে সেগুলো কাটা অংশ দিতে পারেন, তবে চেষ্টা করবেন এই সময়টাতে এই যে শুকনো পাতাগুলো এগুলো আমাদের প্রত্যেকটা কন্টেনারকে অনেক পুষ্টি প্রদান করবে, নাইট্রোজেনে ভরপুর হয়ে থাকবে। আর সেই সাথে আপনি আপনার ঘরের সবজিগুলো তো দিচ্ছেনই পুরনো মাটিতে, যার ফলে প্রতি বছর যে মাটি কিনতেই হবে এমন কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি কিন্তু এখন তেমনভাবে মাটি কিনি না, কারণ হচ্ছে যখন সিডলিং করি তখন ফ্রেশ মাটিটা কেনার চেষ্টা করি। এভাবে খুব চেপে চেপে দিয়ে দুটো কন্টেনারকে দিয়েছি, এবং তারপরে এই ধরনের যদি ঢাকনা থাকে তবে ঢেকে দেবেন। ওপেন না রাখাই ভালো, কারণ এখানে যেহেতু আমি বিভিন্ন জিনিস দিয়েছি, এরপর এটাকে ঢেকে রেখে দেব যেন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত পানি এখানে না পড়ে। সে কারণেই এর ফলে একটা উত্তাপ তৈরি হবে ভেতরে এবং খুব দ্রুত ভেতরে সব জিনিস পচে যাবে। একইভাবেই কিন্তু আমি আরও দুটো কন্টেনার তৈরি করেছিলাম লাউয়ের জন্যই। এই চারটাকে আমি লাউ অথবা সিমের জন্য তৈরি করছি। এবং এই যে এভাবে পলিব্যাগ দিয়েও ঢেকে দিতে পারেন, যাতে এক্সট্রা পানি, এক্সট্রা বৃষ্টির পানি, স্নো এগুলোতে না পড়ে। এর ফলে একটা উত্তাপ তৈরি হয় এবং খুব দ্রুত পচে যায়, এবং কয়েকদিন পর পর উঠিয়ে খুলে তারপরে আবার সে একইভাবে যদি দিতে থাকেন দেখা যাবে আপনার পুরনো মাটিগুলো এই উইন্টারে নতুনভাবে তৈরি হয়ে যাবে। তাই যারা পুরনো মাটিটাকে উর্বরতায় ভরপুর করতে চান, এই উইন্টার হচ্ছে একেবারে উপযুক্ত সময় আপনাদের কন্টেনারগুলোকে অর্গানিকভাবে তৈরি করার জন্য। এখানেও তাই এভাবেই করে দিয়েছি, এবং পুরো বাগানের যে কোনো পাতা সব কিছু এভাবে যদি আপনারা বক্সের মধ্যে জমা করতে থাকেন, দেখা যায় এই 4 মাসের মধ্যে কিন্তু এগুলো একেবারে পচে পচে সারে পরিণত হয়ে যায়, কম্পোস্টে পরিণত হয়ে যায়। তখন আবার প্রত্যেকটা জায়গা তুলে তুলে এখান থেকে মাটিগুলো ওইখানে উপরে দিয়ে দেওয়া যায়। যারা একটু অর্গানাইজড ওয়েতে বাগান করতে চান তারা অবশ্যই এই পদ্ধতিগুলো ফলো করলে আপনাদের বাগানেও কিন্তু অনেক অনেক সবজি পাবেন। আশা করি এবছর যারা বাগান করেছেন তারাও পরবর্তী বছরে এই জায়গাগুলোকে এভাবেই তৈরি করে নেবেন, এবং সেই সাথে চেষ্টা করবেন এই উইন্টারটাকে কিছুটা কাজ এগিয়ে রাখতে। তবেই কিন্তু পরবর্তী বছরের বাগান করাটা অনেক আনন্দে এবং অনেক প্রিপারেশন নিয়ে শুরু করা যায়।
এখানে মোটামুটি আমার মতো অনেকেই কিন্তু আমার চেয়ে আগে সবাই অর্গানাইজড ওয়েতে তৈরি হয়ে আছেন পরবর্তী বছরের জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার পাশেই থাকবেন। আপনাদের এই ছোট্ট একটু সাপোর্ট আমাকে আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।